এবার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ মহিলা প্রধানকে মার মহিলাদের। পঞ্চায়েত অফিসে আক্রান্ত প্রধান। সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো আপনাদের, দেখুন সিসি ক্যামেরা ফুটেজ। পঞ্চায়েত প্রধান, মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধর করছেন মহিলারা। যে ছবি আপনারা দেখছেন চন্দ্রকোনার ছবি, চন্দ্রকোনার যে ছবি আপনাদের দেখাচ্ছি, পঞ্চায়েত অফিসেই আক্রান্ত পঞ্চায়েত প্রধান। বন্দিপুর পঞ্চায়েতের ঘটনা, যেখানে প্রধানের ঘরে ঢুকে মহিলা প্রধানকে মারধর করছেন মহিলারা। যে ছবি আপনাদের দেখাচ্ছি সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন, যেখানে পঞ্চায়েত প্রধানকে অর্থাৎ মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধর করা হয়েছে। তার ঘর থেকে রাস্তায় টেনে বের করে আনা হয়েছে, বাইরেও মারধর করা হচ্ছে মহিলা প্রধানকে। চন্দ্রকোনার বন্দিপুর পঞ্চায়েত সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখালাম, যেখানে মহিলারা প্রথমে ঢুকলেন পঞ্চায়েত প্রধান, মহিলা পঞ্চায়েত প্রধানের ঘরে। তারপরে চুলের মুঠি টেনে মারধর করা হচ্ছে পঞ্চায়েত প্রধানকে, মারধর করছেন মহিলারা এবং তারপরে টেনে হিচড়ে বাইরে বের করে তারপরেও মারধর করা হয়েছে। যে ছবি আপনারা দেখছেন চন্দ্রকোনার বন্দিপুর পঞ্চায়েতের সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখালাম। পঞ্চায়েত অফিসের পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে মারধর মহিলারা, তারপর সিসি ক্যামেরা ফুটেজ ওই যে মহিলা প্রধানকে বের করে রাস্তায় এনেও মারধর করছেন মহিলারা। সরাসরি চলে যাব, সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, প্রথম প্রশ্ন এটাই যে একজন মহিলা পঞ্চায়েত প্রধান, তার ঘরে ঢুকে মহিলারা এইভাবে মারধর করছে, কিন্তু কেন? দেখো তমশ্রী, মহিলা প্রধান পিঙ্কি দোলই তিনি যেটা দাবি করছেন যে ব্লক সভাপতি হীরালাল ঘোষের নেতৃত্বে কিছু মহিলা এসে তাকে মারধর করে, এবং কেন এই প্রশ্ন করা হলে তিনি জানান যে দীর্ঘদিন ধরেই ওই গ্রাম পঞ্চায়েত প্রধানকে তার অনুগত হয়ে কাজ করার নির্দেশ দিচ্ছিলেন, তা মান্যতা না দেওয়ায় তার উপরে এই হামলা বলে পিঙ্কি দোলইয়ের দাবি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 গ্রাম পঞ্চায়েতের। আর ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি দোলই তিনি যখন তার অফিসে বসেছিলেন, অর্থাৎ প্রধানের রুমে বসেছিলেন, সেই সময় অতর্কিতে মহিলারা এসে তার উপর আক্রমণ চালায়, তার চুলের মুঠি ধরে তাকে মারধর করা হয়। শুধু তাই নয়, তার অফিস রুম থেকে তাকে বাইরে টেনে নিয়ে যাওয়া হয়, সেখানেও মারধর করা হয় এবং পেটে কিল ঘুষিও মারা হয় বলে এবং লাথি মারা হয় বলে অভিযোগ করছেন পিঙ্কি দোলই। আর এই নিয়েই পড়ে গিয়েছে শোরগোল। অবশ্য পুরো বিষয়টি হীরালাল ঘোষ তিনি অস্বীকার করেছেন, তিনি দাবি করছেন যে এই ঘটনার সাথে তিনি কোনোভাবেই জড়িত নন, কিন্তু বিরোধীরা এই নিয়েই রাজনীতি শুরু করেছেন। তাদের দাবি, জানতে চাইবো যে মহিলারা এসে মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধর করলেন, তারা কি নিছকই সাধারণ মানুষ নাকি তাদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে? দেখো তমশ্রী, যেটা জানা যাচ্ছে ওই মহিলারা তৃণমূলের অনুগামী এবং সেই মহিলারাই এসে এইভাবে আক্রমণ চালিয়েছে। যে ক্যামেরায়, সিসি ক্যামেরায় যে ছবি আমরা দেখতে পাচ্ছি তা হতবাক হওয়ার মতো ছবি, কারণ একজন মহিলা প্রধানকে মহিলারা এসে যেভাবে নৃশংসভাবে মারধর করছে তা নিয়েই পড়ে গিয়েছে শোরগোল। এখনো পর্যন্ত মহিলা চিকিৎসাধীন। তমশ্রী। বেশ সুকান্ত। হীরালাল আমাকে ওই পদ থেকে সরাবে, আমাকে একদম সহ্য করতে পারে না সে। তার সঙ্গে সহমত হতে হবে। তার সঙ্গে যদি আমি মদ দিয়ে কাজ করি, তার কথা শুনি, আমি তার কথা শুনিনি, চুরি করতে হবে, হ্যাঁ তলাবাজি সে করতে আসবে অফিসে, সেইটি আমাকে মেনে নিতে হবে প্রধান হয়। আমি সেটি মানিনি, আমি প্রতিবাদ করেছি বলে তাই আমার আজকে এই দশা। চন্দ্রকোনার বন্দিপুর পঞ্চায়েতের সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখালাম, যেখানে পঞ্চায়েত অফিসে ঢুকলেন কিছু মহিলা এবং ঢোকার পরই মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধর করলেন। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন, শুধু অফিসের ভিতরেই নয়, অফিসের বাইরে বের করেও মারধর করা হয় পঞ্চায়েত প্রধান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলা হলো না কর্ণাটক, হিজাবের জেরে চাকরি গেল না সঞ্জয়দার। কেন বলছি যে সঞ্জয়দার চাকরি হিজাবের জেরে গেল না? কারণ বিজেপি শাসিত কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ হিজাব। সুপ্রিম কোর্টে এখনো চলছে হিজাব নিষিদ্ধ মামলা। অন্যদিকে হিজাবে আপত্তিতে ইস্তফা সঞ্জয়দার, আইন কলেজ থেকে ইস্তফা দেন সঞ্জয়দা। সঞ্জয়দাকে ফেরাতে আজ কলেজে বৈঠক হয়। অর্পিতা রয়েছে আমার সঙ্গে, অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, শেষ পর্যন্ত কর্তৃপক্ষের সিদ্ধান্ত কেন বদল হলো? দেখো, তোমাকে জানাই যে আজকে যে বৈঠক ছিল কলেজে, সেখানে কিন্তু কলেজের যিনি কিনা প্রিন্সিপাল এবং তার সঙ্গে চেয়ারম্যান এবং তার সঙ্গে এই সঞ্জিদা, যিনি কিনা ওখানে প্রায় 2.5 বছর ধরে তিনি পড়াচ্ছেন, তাদের আজকে বৈঠক হয় এবং বৈঠকে কিন্তু একটা সমাধান সূত্র বেরোয়। সেখানে এই যে হিজাবের জেরে যে তার কিন্তু চাকরি গেল না, আপাতত কিন্তু কাল থেকেই তিনি জয়েন করতে পারবেন এই কলেজ। এবং শুধুমাত্র তাই নয়, সঞ্জিদাকে ফেরাতে আজকে তারা বৈঠকও করেন। গত 5ই জুন সঞ্জিদা যেহেতু হিজাবের পরে তিনি ছিলেন, মানে হিজাব পরে তিনি আসতে তিনি চেয়েছিলেন, কিন্তু কলেজের আপত্তি থাকার 5ই জুন তিনি রেজিগনেশন দেন। এবং তারপরে থেকে কিন্তু কলেজ কর্তৃপক্ষের এই একটা টাল বাহানার জেরে তারা বলেছিলেন যে কলেজের ড্রেস কোড মানতে হবে। এটা নিয়ে জটিলতা শুরু হয়। তুমি দেখেছো যে বাংলা কিন্তু হলো না কর্ণাটক, তার কারণ এই কর্ণাটকে যে ঘটনা ঘটেছিল বাংলায় কিন্তু তার একেবারে উল্টো। সেখানে মীমাংসার মাধ্যমে তার চাকরি গেল না, উপরন্তু তাকে আগামীকাল থেকেই তিনি জয়েন করতে পারবেন। এবং সুপ্রিম কোর্টে এখনো কিন্তু চলছে এই হিজাবের নিষিদ্ধ মামলা। যদিও এই পুরো ঘটনায় সঞ্জিদা তিনি কিন্তু খুবই খুশি। তিনি বলছেন যে তার যে ধর্মাবেগ সেটাকে কিন্তু বিসর্জন দিতে হয়নি। উপরন্তু কলেজ কর্তৃপক্ষ তারাও কিন্তু তাদের যে বেশ কিছু যে রুলস সেটাকে মেনেই তারা একটি রফা বা একটা সমাধান সূত্রে তারা এসেছেন। ফলে আগামীকাল থেকেই তিনি চাকরিতে যোগদান করতে পারবেন। বেশ, এই ইস্যুটা শুধু আমার নয়, এই ইস্যুটা হচ্ছে পুরো আমার কমিউনিটির, শুধু কমিউনিটির না, পুরো ওমেন মানে এম্পাওয়ারমেন্টের, এবং তাও না কনস্টিটিউশনের। আমি তো লয়ের ছাত্রী এবং লয়ের অধ্যাপিকাও, তো সেই জায়গা থেকে আমি মনে করি লয়ের ওপরে আর কিছু নেই। আমরা বলি সুপ্রিমেসি অফ ল। সো ল ইজ সুপ্রিম দেন এনি ইনস্টিটিউট, দেন এনি গভর্নমেন্ট, দেন এনি অথরিটি, দেন এনি অর্গানাইজেশন। আর আমার কনস্টিটিউশন, আমার সংবিধান, আমার ল আমাকে যে রাইটটা দিয়েছে সেটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারে না। আর আজকে সেটারই প্রমাণ হলো আবার। এবং আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই যারা আমার এই আন্দোলনে, এই প্রোটেস্টে আমার সঙ্গে থেকেছেন। চেয়ারম্যান গোপাল দাস তিনি বলছেন যে তাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে অবসরপ্রাপ্ত আইপিএস হুমায়ুন কবির, তার বক্তব্য ধর্ম ওনার নিজের, উনি পড়তেই পারেন হিজাব। হুমায়ুন কবির সাহেব বলুন, ওটা আমাদের কাছেও অ্যাকসেপ্টেবল, ওনার কাছেও অ্যাকসেপ্টেবল যে হিজাবটা, এখানে আমরা হিজাব কথাটাই আনছি না, কারণ আমরা কোনো রিলিজিয়াস কোনো ধর্মকে আমরা আঘাতও করতে চাই না, কিছু করতে চাই না। আপনার ওটা ধর্ম, কিন্তু আমরা তো সালোয়ারের সাথে দোপাট্টা ইউজ করছি, ওই দোপাট্টাকে আপনি হেড স্কার্ফ হিসাবে ইউজ করুন। তো উনি সেটা এগ্রি করে গেছে এবং আমাদের সাইড থেকে কোনো অসুবিধা নেই, আপত্তি নেই। তো উনি ফ্রম নেক্সট ডে থেকে এটা রিজিউম করবেন, নেক্সট ওয়ার্কিং ডে। কনস্টিটিউশনে যদি 25 থেকে 28 দেখেন, তাহলে ওখানেও একই কথা বলা আছে, রিলিজিয়াস গ্রাউন্ডে যে যার নিজের ফেথ নিয়ে থাকবে। হ্যাঁ, এটা একটা জিনিস আছে যে ও যে রিলিজিয়ানটা করছে সেই রিলিজিয়ানটাকে পালন করতে গিয়ে দেখতে হবে যে কোনো লড়া তৈরি না হচ্ছে, কোনো হেলথ হ্যাজারাস না হচ্ছে, এবং মোরালিটি সেটাকে মেনটেন করতে হবে। তো দোজ আর ভেরি ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে কোনো যে ওর হিজাব পরার জন্য যে কোনো মোরালিটি নষ্ট হচ্ছে বা কোনো হেলথ কারো খারাপ হয়ে যাচ্ছে বা হচ্ছে কি কোনো কিছু ডিস্টার্ব করছে ইউজুয়ালি আছে, এটা আমাদের যেখানে যে বিজেপি সরকার আছে, যে কর্ণাটকে ছিল, সেখানে একটা বড় ইস্যু হয়েছিল আপনি জানেন। পরে সুপ্রিম কোর্টে যায় এবং তারপরে এটা নিয়ে ফয়সলা হয়নি, এবং সেই মহিলা সেই মেয়েটি দুর্দান্ত একটা রেজাল্ট করেছে। তো এটা নিয়ে আমরা করেছিলাম, আমি কথা বলেছি, দুপক্ষকে বসিয়েছি সামনাসামনি। উনার কিছু গ্রিভান্সের কথা উনি বলেছেন, এটা নিয়ে ওনারাও বলেছেন। আমি বললাম যে আমি ইউনাইটেড নেশনসেও চাকরি করেছি, সেখানে দেখেছি যে মানুষের ড্রেস কোডকে কীভাবে ওরা করে আর কি। এটা খুব ইম্পর্টেন্ট কিছু নয়। হেড স্কার্ফ উনি পরবেন, সেটা ওনারা লিখেই দিচ্ছেন। আজকে অফার লেটার আবার ওনাকে দেবেন, কিন্তু রিজাইন করেছেন, সেক্ষেত্রে ওনাকে একটা অফার লেটার দিচ্ছেন, রিজাইন করেছেন, এবং উনি এটাকে আবার ওনাকে কাল থেকে উনি রিজিউম করছেন চাকরিতে।
সদ্য শেষ হয়েছে 18তম লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচন শেষ হতেই বাংলায় ফের ভোট, এবার উপনির্বাচন। রাজ্যের 4 বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন। লোকসভা ভোটের ফলের নিরিখে এই 4টির মধ্যে 3টি আসনে এগিয়ে বিজেপি, 1টিতে এগিয়ে তৃণমূল, আর 4টি আসনের মধ্যে 3 জন তৃণমূলে যোগ দেওয়া এবং তারপরে 24 লোকসভা ভোটে তাদের প্রার্থী করে ঘাসফুল শিবির। অন্যদিকে বিধায়ক সাধন পাণ্ডে মানিকতলা কেন্দ্র, সেখানে তার মৃত্যুর জন্য সেখানে উপনির্বাচন হবে, আর উপনির্বাচন হবে 10ই জুলাই, গণনা 13ই জুলাই। লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের ভোটের ঢাকে কাঠি। এবার বিধানসভা উপনির্বাচন। পশ্চিমবঙ্গের 4 বিধানসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ সোমবার ঘোষণা করল কমিশন। উপনির্বাচন হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা এবং কলকাতার মানিকতলায়। আগামী 10ই জুলাই ভোট, 13ই জুলাই গণনা। এবারের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার মধ্যে 3টিতে এগিয়ে বিজেপি। রায়গঞ্জে বিজেপি এগিয়ে 46,739 ভোটে, রানাঘাট দক্ষিণে বিজেপির লিড 36,936, আর বাগদায় 20,614। একমাত্র মানিকতলায় 3,575 ভোটে এগিয়ে তৃণমূল। 2011 সালের বিধানসভা ভোটেও ছবিটা একই রকম ছিল। রায়গঞ্জে বিজেপি জেতে 20,748 ভোটে, রানাঘাট দক্ষিণে 16,515 ভোটে, বাগদায় বিজেপি জয়ী হয় 9,792 ভোটে, কলকাতার মানিকতলা কেন্দ্রে তৃণমূল জেতে 20,238 ভোটে। আবারও বিধায়ক হন সাধন পাণ্ডে, তার মৃত্যুর কারণে এই কেন্দ্রে উপনির্বাচন। অন্যদিকে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় বিজেপির বিধায়ক ছিলেন যথাক্রমে কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী এবং বিশ্বজিৎ দাস। বিজেপির এই 3 বিধায়কই তৃণমূলে যোগ দেন। 24 লোকসভা ভোটে তাদের প্রার্থী করে ঘাসফুল শিবির। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তারা ভোটে লড়েন, কেউই জিততে পারেননি। তাদের পদত্যাগের জেরেই ফের ভোট হবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায়। এই 4 কেন্দ্র ছাড়াও বাংলায় আরো 6 বিধানসভা কেন্দ্রে পরে উপনির্বাচন হবে, কারণ এই 6 কেন্দ্রের বিধায়করাই এবার সাংসদ হয়েছেন। এর মধ্যে 5 জন তৃণমূলের, 1 জন বিজেপির। যেমন নৈহাটির পার্থ ভৌমিক, মেদিনীপুরের জুন মালিয়া, সিতাইয়ের জগদীশচন্দ্র বসুনিয়া, তালডাংরার অরূপ চক্রবর্তী, হাড়োয়ার হাজী নুরুল ইসলাম এবং মাদারিহাটে বিজেপির মনোজ টিগ্গা। নিউজ 18 বাংলা। মানিকতলায় উপনির্বাচন রয়েছে, আর মানিকতলার প্রার্থী নিয়ে বৈঠক। উপনির্বাচনের প্রার্থী নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, আর বৈঠকে কুণাল ঘোষ, পরেশ, অতীন ও স্বপন, যেমনটা আমরা জানতে পারছি। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কোনো সম্ভাব্য নাম কি উঠে আসছে? দেখো, একাধিক নাম নিয়ে গত কয়েকদিন ধরে মানিকতলাতে জোর চর্চা চলছে এবং রাজনৈতিক মহলের খবর, সাধন পাণ্ডের পরিবারের বেশ সদস্যদের নাম নিয়ে এর আগে একাধিকবার বারবার ধরে আলোচনাতে উঠে এসেছিলেন। তবে মানিকতলার মতো কেন্দ্র, সেখানে নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করবে সেটা দেখার জন্য সাংগঠনিক দিক থেকে যারা রয়েছেন, একেবারে পুরো প্রতিনিধি থেকে শুরু করে যারা সেখানে সাংগঠনিক বিভিন্ন দায়িত্ব সামলান, তাদের সঙ্গে কথা বলতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, সেই কারণে আজকে তৃণমূল সুপ্রিমো অতীন ঘোষ, কুণাল ঘোষ, স্বপন সমাদ্দার, পরেশ পাল তাদের সঙ্গে নিয়ে বৈঠক করেছে এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে আগামীকাল বিকেল 3টে নাগাদ অপর একটি বৈঠক হওয়ার কথা। সম্ভবত সেখানকার যারা পুরো প্রতিনিধি রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে বৈঠক করা হতে পারে। প্রথমত হচ্ছে নির্বাচনী বিধি কিভাবে পরিচালিত হবে এবং দ্বিতীয়ত হচ্ছে সেখানকার মানুষ কাকে চাইছেন বা তৃণমূলের শীর্ষস্তরের তরফ থেকে কাদেরকে বেছে রাখা হচ্ছে বা কাদের নাম নিয়ে আলোচনা চলছে, তাদের সম্পর্কেও বিষয় নিয়ে এই আলোচনা হতে পারে। তবে শীঘ্রই মানিকতলা কেন্দ্রে প্রার্থীর নাম সেখান থেকে নির্বাচিত হয়ে যাবে বলে তৃণমূল মনে করছে। বেশ, গতকালই মন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আর তারপরে সভাপতি বদলের একটা সম্ভাবনা। বঙ্গে নতুন রাজ্য সভাপতি নিয়ে বাড়ছে জল্পনা, যেখানে একাধিক নাম উঠে আসছে। ঠিক কোন কোন নাম উঠে আসছে, সম্ভাবনা কাদের বেশি রয়েছে, একটু জানার চেষ্টা করি। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী,
এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার তিনি যেটা জানিয়েছেন যে এটা খুবই ঠিকই বলেছো তুমি যে রাজ্য সভাপতি বদল হবে, কারণ বিজেপির নিয়ম অনুযায়ী এক ব্যক্তি দুই পদে থাকতে পারেন না। কিন্তু এখনো পর্যন্ত কোনো নাম চূড়ান্ত হয়নি। বঙ্গ বিজেপির তরফ থেকে একাধিক নাম উঠে আসছে, তাদের নাম শোনা যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কোনো নিশ্চয়তা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ইতিমধ্যে জগন্নাথ সরকার সাংসদ তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন যে যদি দল তাকে দায়িত্ব দেওয়ার কথা মনে করেন তাহলে তিনি প্রস্তুত রয়েছেন। এর পাশাপাশি একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বের নামও কিন্তু শোনা যাচ্ছে রাজ্য সভাপতি পদের জন্য, কিন্তু শেষ পর্যন্ত সাংগঠনিক দিক থেকে কেন্দ্রীয় নেতৃত্ব তারা যাদেরকে সঠিকভাবে মনে করবে তাদেরকেই চূড়ান্ত করবে। আপাতত সুকান্ত মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব সামলানোর জন্য। নমস্কার। বেশ, নতুন নাম ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি রাজ্য সভাপতি বলছেন সুকান্ত মজুমদার। দল ঠিক করবে, তবে দল আপাতত আমাকে রাজ্য সভাপতি রেখেছে। যতদিন রাজ্য সভাপতির পদে অন্য কেউ না আসীন হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার। এবার রানীগঞ্জের দিকে নজর রাখবো, কারণ গতকাল ভর দুপুরে ডাকাতি সিসি ক্যামেরা ফুটেজ, হাড়হিম করা ফুটেজ দেখেছিলাম। পুলিশ এবং দুষ্কৃতীদের গুলির লড়াইয়ের ছবি আপনারা দেখেছিলেন। সেই ডাকাতিতে এবার ভিন রাজ্যে ব্রেক থ্রু। ঝাড়খণ্ডে ডাকাত দলের হদিশ ডুমরিতে মিলল আসানসোলে ছিনতাই হওয়া গাড়িতেই জখম দুষ্কৃতীকে ফেলে চম্পট বাকিদের। সরাসরি চলে যাব, দীপক রয়েছে আমার সঙ্গে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, যে বিষয়টা জানতে চাইবো, গতকালকে আমরা দেখেছিলাম যে একজন গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তাকে নিয়েই ডাকাত দল পালিয়ে যায় বাইকে করে, আর তারপরে তাকেই ফেলে। ঠিক কোন পথে এই মুহূর্তে তদন্ত? দেখো, গতকাল থেকেই আমরা বলছিলাম কি যে আসানসোল, দুর্গাপুর এইসব শিল্পাঞ্চলে দুষ্কৃতীরা কোনো ঘটনা ঘটিয়ে তারা গা ঢাকা নেয় বিহার অথবা ঝাড়খণ্ডে। কারণ হচ্ছে দুষ্কৃতীদের নিরাপদ জায়গা তারা মনে করে, তাদের জন্য নিরাপদ আছে, সেইখানে পুলিশি তদন্ত কম হবে এমনটাই মনে করে, গ্রামীণ এলাকা বলে। এই ক্ষেত্রে পুলিশ গতকালই কিন্তু প্রস্তুত ছিল এবং ঘটনা ঘটার কয়েক মিনিট পরে বেশ কয়েকটি টিম গঠন করা হয় এবং ঝাড়খণ্ড এবং বিহারের উদ্দেশ্যে পাঠানো হয়। পুলিশের কাছে খবর আসে কি 19 নম্বর জাতীয় সড়ক ধরে ডাকাত দলের গাড়ি একটি এগিয়ে যাচ্ছে। সেই গাড়িকে ধাবা করে পড়ে প্রায় 200 কিলোমিটার দূরে গিরিডির জঙ্গলে, ডুমরি জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে তাকে ধরে ফেলে পুলিশ সেই গাড়িকে। কিন্তু গাড়ি থেকে একজনকেই ধরতে সক্ষম হয় পুলিশ, বাকিরা কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। এরপরে ঝাড়খণ্ড পুলিশের সাহায্য নিয়ে পড়ে তল্লাশি শুরু করে এবং রাতের অন্ধকার নেমে যাওয়ায় পুলিশ কুকুর এনে তল্লাশি শুরু করা হয় এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ি কিন্তু বিহারে। পুলিশ অর্থাৎ মনে করছে কি যে দুষ্কৃতীরা আরো জড়িত রয়েছে ডাকাতির ঘটনার সঙ্গে তারা কিন্তু বিহারের বাসিন্দা। এই ক্ষেত্রে আসানসোল, দুর্গাপুর পুলিশের বেশ কয়েকটি টিম বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তারা বিহারের বিভিন্ন জেলায় তল্লাশি চালাচ্ছে। বেশ, জেলা থেকে সরাসরি এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি, কারণ হাঁসফাঁস গরমে জেরবার দক্ষিণবঙ্গ। কারণ এখনো পর্যন্ত যে বর্ষা আতঙ্কে রয়েছে উত্তরবঙ্গে, আরো 3 দিন তাপপ্রবাহের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা আমরা জানতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের সব জেলায় দাবদাহ। সরাসরি চলে যাবো, বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, এখন সাধারণ মানুষের তো একটাই প্রশ্ন যে দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা, বৃষ্টি কবে হবে? দেখো, এখনো পর্যন্ত নিশ্চিত করে আবহাওয়া দপ্তর বলতে পারছে না যে দক্ষিণবঙ্গে বর্ষা কবে ডুবে, কারণ পশ্চিমের যে গরম হাওয়া, সেই গরম হাওয়ার দাপট এতটাই বেশি রয়েছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষার অনুকূল পরিস্থিতি এই মুহূর্তে নেই। কাজেই 14 তারিখ অর্থাৎ প্রায় শুক্র শনিবার পর্যন্ত, অর্থাৎ এ সপ্তাহে বর্ষা আদৌ ঢুকবে কিনা সে সম্পর্কে এখনো নিশ্চিত করে বলতে পারছে না আবহাওয়া দপ্তর। শুক্রবার নাগাদ এই পরিস্থিতি পর্যালোচনা করে আবার তারা বলতে পারবেন যে বৃষ্টি কতটা হচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে একটু আবহাওয়ার বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে তীব্র দাবদাহ, প্রায় 3 থেকে 4 জেলাতে সিভিয়ার হিটওয়েভ ঘোষণা করা হয়েছে এবং বাকি জেলাগুলির মধ্যেও অন্তত 5 থেকে 6 জেলাতে হিটওয়েভ কন্ডিশন রয়েছে এবং বাকি জেলাতে হট এবং হিউমিড ওয়েদার। অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বলা যায় গরম এবং অস্বস্তি চলছে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা বদল হবে এবং শুক্রবার নাগাদ আবহাওয়া দপ্তর আবার বলতে পারবে যে কবে এই ইসলামপুর থেকে বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরো একটু এগিয়ে দক্ষিণবঙ্গের দিকে আসবে, কারণ তার আগে পরিস্থিতি বদলের কোনো সম্ভাবনা নেই। বেশ,
অন্যদিকে স্কুল খুলেছে গরমের ছুটি শেষে, তবে তীব্র গরমে হাতে গোনা উপস্থিতি, কারণ গরমে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা। বাঁকুড়ার স্কুলগুলিতে কমেছে উপস্থিতির হার, গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলির। সূর্যের তাপ এত বেশি, সেই জন্য আমাদের শরীর থেকে বারবার ঘাম বেরিয়ে যাচ্ছে। কতটা কষ্ট হচ্ছে গরমে? প্রচুর গরম একটু বেশি আছে। কষ্ট হচ্ছে গরমে? হ্যাঁ, লাইন চলে গেলে কষ্ট হচ্ছে। ঘাম হচ্ছে কিছু? হ্যাঁ, কষ্ট তো প্রচণ্ডই হচ্ছে, কারণ এতদিন যখন এত গরমে যখন বন্ধ ছিল স্কুল, তারপরে যে আবার যে স্কুলটা আরও যে গরম পড়লো, তার জন্য যদি আর কিছুদিন যদি ছুটি থাকতো তাহলে খুবই ভালো হতো। প্রাণ যায় যায় অবস্থা, সেই সময় তো বাচ্চাদের অবস্থা তো আরও খারাপ হয়ে যাচ্ছে। তো সেই কারণে একটা যদি বৃষ্টি হতো, বৃষ্টির পরে খুললে খুবই ভালো হতো আর কি। হ্যাঁ, বাচ্চারা অসুস্থ হচ্ছেই আর কি এই গরমের জন্য। যেটা লক্ষণীয় সেটা হচ্ছে বাচ্চাদের উপস্থিতির হার কিন্তু আজকে একেবারেই কম। হিউমিডিটি এত বেশি যে বাচ্চারা খুব ঘামছে, অসুস্থতার হার অনেক বেড়েছে। গ্রীষ্মকালীন যে আমাদের অবকাশটা দেওয়া হয়েছিল সেটা তো অনেকটাই লম্বা ছিল। আরেকটু পরিস্থিতি স্বস্তিকর হয়ে উঠলে স্কুলটা খুলতো, তাহলে ভালো হতো অনেক। হেডলাইন্স নিবেদন